আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার সাথে সাথে তোমাদের জন্য আরও রয়েছে প্রিভিয়াস এমসিকিউগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে, অনুশীলনী প্রশ্ন সমাধান আছে, বেসিকগুলো করে দেওয়া আছে। এছাড়াও রয়েছে রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো, যা তোমার বায়োলজির প্রস্তুতিটাকে আরও জোরদার করবে বলে আমাদের প্রত্যাশা। তুমি দেখো আমার পিছে তুমি আরও দেখতে পাচ্ছ একটা কিউআর কোড। এরকম আমাদের প্রতিটি প্রশ্নের সাথে বা প্রতিটি সমস্যার সাথে একটি করে কিউআর কোড রয়েছে। তুমি যখন এই প্রশ্নটা সমাধান করতে যাবে সেক্ষেত্রে যদি কোনো অসুবিধা অনুভব করো, তুমি কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটা একটু আলোচনা করবে, যার মাধ্যমে তোমার কোনো ডাউট থাকলে ওগুলো সলভ হয়ে যাবে, অথবা তোমার আয়ত্ত করার ক্ষেত্রে এই প্রসেসটা একটু তোমার পড়াটাকে সহজ করবে বলে আমি মনে করি। আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে, তার মানে তুমি বুঝতেই পারতেছো এই বইটা হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম ডিজিটাল একটা বই, যেখানে তুমি বইয়ের পড়াগুলোর সাথে সাথে একজন শিক্ষক ফ্রি পাচ্ছ। দেখো, যে সকল শিক্ষার্থী আমার হচ্ছে এই সকল সুবিধা থেকে বঞ্চিত, অর্থাৎ সে আলাদা কোনো কোর্সে ভর্তি হতে পারতেছে না, অথবা এরকম কোর্স কেনার মতো অ্যাবিলিটি যাদের নেই, তারা কিন্তু এই বইটা কিনে ফেলার মাধ্যমে তোমার সবগুলা কোর্সের ভিডিওগুলা একসাথে পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখো, এই যে প্রসেসটা বা আমাদের এই বইয়ে তোমার জন্য যেভাবে সাজিয়ে দেওয়া আছে এই প্রশ্নগুলা অথবা সাজেশনগুলা, এগুলো তোমার বায়োলজির ভয়টাকে জয় করে তোমার জন্য বায়োলজিটাকে আরও একটু ইজি করবে বলে আমাদের প্রত্যাশা। তাহলে যারা ইতিমধ্যে আমাদের বইটি সংগ্রহ করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সংগ্রহ করনি তাড়াতাড়ি সংগ্রহ করে নাও। এবার দেখো, আজকে পর্বে আমরা চলো ঢাকা বোর্ড 2020 সালে আসা একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। এখানে কি বলছে দেখো তো, উদ্দীপকে দুইটা চিত্র দেওয়া আছে, এ আর বি, দুইটা চিত্র। যেখানে এ তুমি দেখেই বুঝতে পারতেছো এটা হচ্ছে সেন্ট্রোজোমের একটা চিত্র, তাই না? সেন্ট্রোজোম, যেখানে ভিতরে যে দণ্ডাকার অংশগুলো থাকে ওগুলাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রিওল, আর ভিতরে তোমার যে এরকম প্লাজমের মতো যে অংশগুলা, অর্থাৎ থকথকে জেলির মতো কিছু অংশ আছে, ওগুলাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। তাহলে সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওল মিলে পুরাটাকে একসাথে কি বলবো? সেন্ট্রোজোম বলবো। তাহলে এটা হলো সেন্ট্রোজোম। এরপর চিত্র বিতে কি দেওয়া আছে দেখো তো, একটা কোষ যেখানে ভিতরে 46 লেখা আছে। 46 লেখা দেখে তুমি বুঝতে পারতেছো যে 46টি ক্রোমোজোম বুঝাইছে। তাহলে আমরা জানি একটা আমাদের কোষে হচ্ছে তোমার 46টা ক্রোমোজোম থাকে। ওই ক্রোমোজোমগুলা দেখো বিভাজিত হয়ে যখন দুইটা অপত্য কোষ সৃষ্টি করছে, ওই অপত্য কোষগুলাতেও তোমার 46টা করে হচ্ছে ক্রোমোজোম আছে। তার মানে তুমি বুঝতে পারতেছো মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হুবহু সেম। তাহলে এটা কোন কোষ বিভাজন হইলো? এটা হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের সমান সমান ক্রোমোজোম আমরা দেখতে পাই। তাহলে উদ্দীপকটুকু বুঝতে পারার পরে দেখো তো, 4টা প্রশ্ন দেওয়া আছে। কি বলছে? যে প্রোটোপ্লাজম কাকে বলে। এখন প্রোটোপ্লাজম কাকে বলে? এটা হচ্ছে তোমার কোষের অভ্যন্তরে থাকা থকথকে অর্ধস্বচ্ছ জেলির মতো একটা পদার্থ, এটাকে আমরা প্রোটোপ্লাজম বলবো। এখন সাইটোপ্লাজমে কিন্তু সেম একটা পদার্থ। প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের ভিতরে আমি তোমাকে যদি পার্থক্যটা বুঝাই, এরকম হয়। দেখো তো, প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের ভিতরে পার্থক্য যদি আমরা বুঝি, এখানে দেখো প্রথমে একটা কোষ, মনে করো এই বোর্ডটা হলো একটা কোষ, বোর্ডের বর্ডারটা হচ্ছে কোষ প্রাচীর, সব কিছু আছে কোষে। এখন এইখানে মনে করো তোমার অর্ধস্বচ্ছ থকথকে দানাদার কিছু অংশ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু এটা অর্ধস্বচ্ছ দানাদার, তাহলে আমি যে দানাগুলো আঁকতেছি, তাহলে এই পুরা বোর্ডে আমি কি আঁকলাম? এটা অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো দানাদার কিছু পদার্থ আঁকলাম। এখন এই যে পদার্থটা, এটাকে আমরা কি বলবো? এখানে দেখো, প্রোটোপ্লাজম থেকে আমরা যদি কেন্দ্রিকাটিকে সরিয়ে ফেলি, তাহলে যে জেলির মতো অংশটা থাকবে ওইটাকে আমরা কি বলবো? সাইটোপ্লাজম, তাই না? তাহলে এইখানে দেখো, আমি যদি একটা নিউক্লিয়াস আঁকি বা কেন্দ্রিকা আঁকি, কেন্দ্রিকার ক্ষেত্রে এরকম সুতার মতো অংশ থাকবে, নিউক্লিওলাস থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে। এখন আমি যখন এই সুতার মতো এই যে কেন্দ্রিকাটিকে, এটাকে যদি সরায় ফেলি, তাহলে এটা কি হলো? সাইটোপ্লাজম। আর এইটা কেন্দ্রিকা সহ কি হলো? প্রোটোপ্লাজম। এটা সাইটোপ্লাজম আর এটা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে সংজ্ঞাটা এরকম ছিল যে প্রোটোপ্লাজম থেকে কেন্দ্রিকাটিকে সরিয়ে নিলে যেটা থাকবে প্রোটোপ্লাজম, এখান থেকে কেন্দ্রিকাটাকে সরায় ফেলাও, সরায় নিলে কি থাকলো? এটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম, এটা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে চলো, এই যে কনসেপ্টটা তুমি বুঝছো আশা করি, প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম ভিতর পার্থক্যটা, যদি পার্থক্য আসে না তবু হচ্ছে একটু জানাই রাখলাম, যেটা আমার ছোটবেলা সবসময় ঘোলা যেত যে প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম আলাদা কি জিনিস? একই তো জিনিস, একই জিনিস, শুধু কেন্দ্রিকাটা থাকলে আর না থাকলে, এরকম হচ্ছে কনসেপ্টটা। এবার প্রোটোপ্লাজম কাকে বলে? বলছিলাম কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে, ওইটাই হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। এরপরে রক্তকে মানবদেহের পরিবহন কলা বলা হয় কেন? এখন রক্তকে মানবদেহের পরিবহন কলা এই জন্য বলা হয় কারণ রক্ত হচ্ছে আমাদের
অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, খাদ্য সার বা খাদ্যের যে পুষ্টিগুলা এগুলো পরিবহন করে, হরমোন পরিবহন করবে, তারপরে বর্জ্য পদার্থগুলা পরিবহন করবে। এত কিছু যদি পরিবহন করে তাহলে ওকে আমরা কেন পরিবহন কলা বলবো না? এত কিছু পরিবহন করার কারণে রক্তকে আমরা কি বলি? পরিবহন কলা বলি। রক্তকে মানবদেহের পরিবহন কলা বলা হয়। এরপরে কি বলছে যে চিত্র এ এর অঙ্গাণুটি বি প্রক্রিয়ায় কি ভূমিকা পালন করে? এ এর অঙ্গাণু কি? সেন্ট্রোজোম, তাই না? সেন্ট্রোজোম, তোমার বি বলতে হচ্ছে কোষ বিভাজন বুঝাইছে। দেখো একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি হয়েছে, তাহলে এই কোষ বিভাজনে এর যে প্রক্রিয়াটা মানে এর যে অঙ্গাণুটা, ওই অঙ্গাণুটা কি ভূমিকা পালন করবে? এখন আমি যদি তোমাকে এভাবে দেখাই, এখানে দেখো তো একটা প্রাণীকোষ যদি আমরা দেখি, প্রাণীকোষের ক্ষেত্রে কি হয়? এরকম একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না? স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে কিন্তু তোমার হচ্ছে এই অ্যাস্টার রেটা মানে অ্যাস্টার রে বিচ্ছুরণ ক্ষেত্রে, অর্থাৎ সেন্ট্রিওল যেটা, সেন্ট্রোজোম যেটা, ওটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে? এই যে এই সেন্ট্রোজোম তোমার দুইটা মেরুতে অবস্থান করতেছে, এই যে দুইটা মেরুতে দুইটা সেন্ট্রিওল থাকলো, ওদের থেকে হচ্ছে তোমার অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়, এক ধরনের আলোক রশ্মি বিচ্ছুরিত হয়, যেটাকে আমরা কি বলি? অ্যাস্টার রে বলি। তারপরে এই স্পিন্ডল যন্ত্র তৈরিতেও সাহায্য করলো। তাহলে কোষ বিভাজনের সময় যদি এরকম স্পিন্ডল যন্ত্র তৈরি না হইতো, স্পিন্ডল যন্ত্রের গায়ে ক্রোমোজোম আটকানো থাকে, আমরা জানি সেন্ট্রিওলটা আটকানো থাকে, আর পাশে হচ্ছে তোমার এই বাহুগুলা থাকে, তাহলে এই স্পিন্ডল যন্ত্র যদি না থাকতো, স্পিন্ডল তন্তু থাকতো না, স্পিন্ডল তন্তু না থাকলে তোমার ক্রোমোজোমগুলো আটকাইতো কোথায়? তারপরে কোষ বিভাজন মানে কিভাবে সম্পন্ন হইতো? কিছুই সম্পন্ন হইতো না। প্রাণীকোষে এই যে অ্যাস্টারের বিচ্ছুরণ হওয়া কিন্তু কোষ বিভাজনের সময় গুরুত্বপূর্ণ। তাহলে এই যে কাজগুলা কিছুই হইতো না, তাহলে তুমি বুঝতে পারতেছো যে সেন্ট্রিওল যে অঙ্গাণুটা বি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটার আরো কতগুলা কাজ আছে। এই যে সেন্ট্রিওলটা, ও কিন্তু তোমার হচ্ছে চলনাঙ্গ সৃষ্টিতে সাহায্য করে। যে কিছু কিছু জীবের চলনাঙ্গ সৃষ্টি, যেমন আমরা ওই যে মানুষের শুক্রাণু দেখি না, মানুষের শুক্রাণু কিন্তু সাঁতার কেটে ডিম্বাণুর কাছে যায়, তাই না? তাহলে ওই যে সাঁতার কাটার জন্য ওর যে লেজটা লাগবে, ওই লেজটা সৃষ্টি করার জন্য কিন্তু তোমার এই সেন্ট্রিওলটা কাজ করে। এখানে কি বলছে দেখো তো, মাইটোসিস কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করে, ওই যে চিত্রতে দেখলাম দুইটা মেরুতে অবস্থান করতেছিল আর অ্যাস্টার রে বিচ্ছুরণ করতেছিল, ফলে ক্রোমোজোম দুই ভাগে বিভক্ত হতে শুরু করে। সেন্ট্রিওল জীবের প্রজননে বিশেষ ভূমিকা পালন করে। এটি প্রাণীদেহে যে শুক্রাণুর লেজ গঠনে সাহায্য করে, ফলে শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণু পর্যন্ত পৌঁছায় এবং ডিম্বাণুকে নিষিক্তকরণ করে। তাহলে দেখো গুরুত্বপূর্ণ কাজগুলো করতেছে, তোমার কোষ বিভাজন, তোমার বংশবৃদ্ধি, প্রজননের এই গুরুত্বপূর্ণ কাজগুলো করে। অর্থাৎ কোষ বিভাজনের কাজ যেহেতু সম্পন্ন করতেছে, তার মানে আমরা বলতেছি যে বি প্রক্রিয়াটা কোষ বিভাজন, তাহলে বি প্রক্রিয়ায় এ হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা শুধুমাত্র কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে, উদ্ভিদ কোষে কিন্তু তোমার সেন্ট্রোজোম কোনো কাজ করবে না। কোনো কাজ করবে না বলতে কোষ বিভাজনের ক্ষেত্রে কাজ করবে না। প্রাণী কোষ বিভাজনের সময় হচ্ছে তোমার এই সেন্ট্রিওলটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে ঘ নম্বরে আমাদের কি বলছিল, প্রশ্নটা কি ছিল? ঘ নম্বরে বলছে যে চিত্র বি প্রক্রিয়াটি অনিয়ন্ত্রিত হলে কি সমস্যা হবে? বি প্রক্রিয়া কি ছিল আমাদের? মাইটোসিস কোষ বিভাজন ছিল। এখন মাইটোসিস কোষ বিভাজন যদি অনিয়ন্ত্রিত হয়, এক্ষেত্রে কি হবে? তোমার হচ্ছে টিউমার সৃষ্টি হয় অথবা ক্যান্সার কোষ তৈরি হয়। এখন টিউমার যে সৃষ্টি হবে, টিউমার যখন প্রাণঘাতী আকার ধারণ করে তখন ওইটাকে আমরা কি বলি? ক্যান্সার বলি। এখন এই জায়গায় দেখো কোষ বিভাজন যে প্রক্রিয়াটা, এটা সঠিকভাবে না হলে আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে 8টা, 16টা, 32টা, এভাবে দুইটা দুইটা করে হচ্ছে বাড়তে থাকে। এখন বাড়তে বাড়তে এটা তো দরকারি, কারণ দেহের বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই কোষ বিভাজন দরকার, কিন্তু এই যে বৃদ্ধিটা, এটা যদি তোমার অনিয়ন্ত্রিতভাবে হইতে থাকে, অর্থাৎ কোষ বিভাজন নিয়ন্ত্রণ করবে যে প্রোটিনগুলা, ওই প্রোটিনগুলো যদি কোনো কারণে স্থানচ্যুত হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে তোমার কোষ বিভাজন নিয়ন্ত্রণ করার কেউ থাকলো না, কোষ বিভাজন অনিয়ন্ত্রিতভাবে ঘটতেই থাকবে। মনে করো তোমার কোনো একটা জায়গার কোষ, এখানে হচ্ছে আমার কোষগুলা অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হইতে আছে, তাহলে কি হবে? একটা মাংসের পিণ্ড তৈরি হবে না। এই মাংসের পিণ্ডটা পরবর্তীতে যখন তোমার প্রাণঘাতী আকার ধারণ করবে, এটাকে আমরা বলবো ক্যান্সার। এরকম একটা উদাহরণ আমি দিতে পারি যে এইচপিভি একটা ভাইরাস থাকে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই এইচপিভি ভাইরাস হচ্ছে তোমার জরায়ুমুখ টিউমার সৃষ্টি করে। এখানে এই প্যাপিলোমা ভাইরাসটার ভিতরে E6 আর E7 দুইটা জিন থাকে। এই দুইটা জিন কি করে? কোষ বিভাজন নিয়ন্ত্রণ করবে যে প্রোটিনগুলো, ওই প্রোটিনগুলোকে স্থানচ্যুত করে দেয়। তাহলে কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী প্রোটিন নষ্ট হয়ে গেলে কোষ বিভাজন নিয়ন্ত্রণে থাকবে না, যার কারণে ওই জায়গাটা হচ্ছে অনেক বেশি কোষ বিভাজন ঘটতে ঘটতে কি হয়? মাংসপিণ্ড তৈরি হয়, টিউমার সৃষ্টি হয়, যেটা পরবর্তীতে তোমার হচ্ছে ক্যান্সার কোষে পরিণত হয়। তাহলে এই যে উদাহরণটা, জরায়ুমুখ টিউমারের যে উদাহরণটা একটা প্যারায় আমরা দিব। এরপরে কোষ বিভাজনের কিছু কথা এখানে লিখবো, তাহলে হচ্ছে মানে
যেহেতু এটা 4 নাম্বারের জন্য বরাদ্দ একটা নাম্বার, তুমি বুঝতে পারতেছো একটু বেশি করে ইনফরমেশন দেওয়া লাগবে। তাহলে এই যে মাইটোসিস কোষ বিভাজন অনিয়ন্ত্রিতভাবে ঘটলো, সেক্ষেত্রে কি হইলো, আমাদের জীবদেহে কিন্তু বিরূপ প্রভাব পড়তে পারে। এখানে জিজ্ঞেস করছে যে অনিয়ন্ত্রিত হলে কি সমস্যা হবে, অবশ্যই সমস্যা হবে, টিউমার, ক্যান্সার সৃষ্টি হবে। ক্যান্সার যদি একবার তোমার দেহে মানে ওই জীবাণুটা চলে আসে, ক্যান্সার যদি একবার হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা থেকে প্রতিকার পাইতে পারি না, কারণ আমরা জানি হচ্ছে ক্যান্সারের প্রতিষেধক বা ঔষধ আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। তাহলে ক্যান্সারকে কিন্তু তোমার হইলে এটা থেকে বাঁচার আর কোনো উপায় নাই বললেই চলে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি কি সমস্যা হবে, অনেক বড় সমস্যা হবে। তাহলে এই যে বুঝায় আমি যে তোমাকে উত্তরগুলা বললাম, সেই কথাগুলোই, আমার কথাগুলোই যদি তুমি সুন্দর করে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করতে পারবা। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা, তোমার স্কুলের পরীক্ষায়, বোর্ড পরীক্ষা অথবা যে কোনো পরীক্ষায় উদ্দীপকটা বুঝতে পেরে সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি। যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। তোমরা কিন্তু চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।